আন্তরিকতার অন্তর্জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতি পর্বের মতো আজকেও আমরা চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্বে। আপনাদের আজকের পর্বে স্বাগত জানাই। আমার কানেকশনের সমস্যার জন্য একটু কেটে গিয়েছিল। প্রতি পর্বের মতো আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ চন্দ্র দাস, ভাষা গবেষক। নারায়ণ বাবু, আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, রুবি বিনতে মানোয়ারের একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা যদিও দীর্ঘ ই বর্ণ সম্পর্কে নয়, তবুও তিনি যেহেতু প্রশ্নটি রেখেছেন, আমি আপনার কাছে প্রশ্নটি রাখছি। প্রশ্নটি হলো, বঙ্গীয় শব্দার্থকোষ ভ বর্ণের অর্থ হওয়া থাকে যাহাতে শোভা পায় যে। বঙ্গীয় শব্দকোষ বলছে ভাতি যুক্ত যে সে হলো ভ। আবার বঙ্গীয় শব্দার্থকোষেই ভ অর্থ ভরণ ও ভক্ষণ। এ বিষয়ে উনি আলোকপাত করতে চেয়েছেন, তাহলে আর কি খুব ভালো হয়। যদিও এটা ই বর্ণ নিয়ে আলোচনা চলছে, তবু আমাদের প্রিয় এক দর্শক বন্ধু যখন প্রশ্নটি তুলেছেন, তো আমি বলবো যে আপনি আজকের অনুষ্ঠানের শেষে যদি এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করে বিষয়টি যদি একটু প্রাঞ্জল করে বুঝিয়ে দেন, তাহলে আমাদের দর্শক বন্ধুর সঙ্গে সঙ্গে আমরাও খুব উপকৃত হতাম। সেটা আগে বলে দেবো আগে? আপনি দেখুন, আপনি আগে বলে দিয়ে দীর্ঘ ই বর্ণে প্রবেশ করবেন, না আলোচনার শেষে? আমি বলার আগে একটা আলোচনা করবেন। আমার দিক থেকে একটা ত্রুটি ছিল কালকে আগের দিনের আলোচনায়। কৃতিরঞ্জন বাবুর প্রশ্নের উত্তরে আমি কৃতি এবং তয়রস্যি আর তয় দীর্ঘির এর ভেতরে যে অর্থভেদ ছিল সেটা আমি ব্যাখ্যা করেছি ঠিকই, কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে আমি একটু অসৌজন্যের পরিচয় দিয়েছি ব্যক্তিগত নামের বানান নিয়ে প্রশ্ন তুলে। ঠিক বেঠিক করার আমি কোন জ্যাঠামশাই? কিন্তু আসলে আমরা প্রতীকী সভ্যতায় বাস করি, আমাদের অনেকেরই নাম তার সঙ্গে শব্দার্থের কোনো সম্পর্ক থাকে না, এই জন্য যে প্রতীকী নামটাকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়। এমনটা হতে পারে যে এটা হয়তো পিতৃপ্রদত্ত নামও নয়, স্বরচিত নিজেরই দেওয়া নির্বাচিত নাম, অথবা এটা ফেসবুকে ব্যবহার করার জন্য নাম। ফলে কৃতিরঞ্জন নামটা ঠিক আছে, বানানে কোনো ভুল নেই, কিন্তু কৃতি বানানটাকেও আমি ভুল বলবো না, কারণ পদবীর নাম যে অনেকেই যেমন তেমন ভাবে লেখেন। পদবী পদ বয়রস্যিও লেখেন, সে কাজেই রস্যি দীর্ঘিটা দুটোই তাদের কাছে যেন প্রতীক। এটা হচ্ছে ব্যবহার যারা করেন, আমরাও তো ওই প্রতীকী বানানে অভ্যস্ত হয়ে বড় হয়েছি, ফলে এই ভুলগুলো অনেক সময় আমাদেরও ঘটে থাকে। এখান থেকে বেরিয়ে আসতে চাইছি ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্ব বোঝাতে গিয়ে। কিন্তু কারো ব্যক্তি নাম যেটা প্রতীক হিসেবে রেজিস্টার্ড হয়ে আছে অফিসিয়াল ডকুমেন্টে, নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে, আধার কার্ডে কিংবা পাসপোর্টে কিংবা স্কুল বা কলেজের যে বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট থাকে, সেখানে যে নামটা রেজিস্টার্ড হয়েছে সেইটাকে নিয়ে প্রশ্ন না তোলাই উচিত। তো আমি এই সীমাটা অতিক্রম করেছি বলে আমি দুঃখিত, কৃতিরঞ্জন বাবুর কাছেও বিশেষভাবে দুঃখিত। আমার সীমিত থাকা উচিত ছিল অর্থবিদ শব্দার্থতাত্ত্বিক ব্যাখ্যায়, 1 নম্বর। 2 নম্বর, কালকের অনুষ্ঠানে বোধহয় আমার আওয়াজের শুনতে একটু অসুবিধা হয়েছে দর্শক শ্রোতাদের, সেই জন্য আমি দুঃখিত। আজকে আমি চেষ্টা করব যাতে শব্দগুলো সুস্পষ্টভাবে শোনা যায়। তো আমি প্রথমে প্রশ্নটার উত্তর দিয়ে নিলে কি হয়, আমি একটু ভারমুক্ত হই। শ্রীময় রুবি বিনতে মানোয়ার বাংলাদেশে শ্রীহট্ট জেলায় থাকেন, পেশায় শিক্ষক, এবং তিনি বাংলা ভাষায় অনুরাগী শুধু নয়, বাংলা ভাষা নিয়ে প্রচুর রচনা তার আছে, সুলেখক তিনি, এবং খুব সহজ সরল ভাষায় তিনি লিখতে পারেন। এবং বাংলাদেশে যে খুবই অল্প সংখ্যক মানুষ যারা ক্রিয়াভিত্তিক শব্দার্থ তত্ত্ব নিয়ে গভীরভাবে
অনুশীলন করছেন, চর্চার মধ্যে আছেন, তাদের মধ্যে অগ্রগণ্য মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তিনিও পড়েন। তো তার প্রশ্নটাকে সেই জন্য আমি একেবারে অনেকের কাছেই মানে প্রসঙ্গের বাইরে গিয়ে অনেক প্রশ্নের ব্যাখ্যা আমি করেছি। এটা না করলে আমার একটু ওনার কাছে আমার কাছে অপরাধী হয়ে থাকতে হবে। তো কৌতূহল নিবৃত্তির জন্য আমি বলেই দিই। প্রশ্নটা ছিল বঙ্গীয় শব্দকোষে আর বঙ্গীয় শব্দার্থকোষের যে অর্থ দেওয়া আছে, আর শব্দার্থকোষেও যে দুরকম অর্থ মনে হয়েছে, এটা ঠিক নয়। আসলে ভাতি যুক্ত যে, এটা হচ্ছে ভ বর্ণের অর্থ। ভাতি মানে কি? ঔজ্জ্বল্য, দীপ্তি। তো ভ বর্ণটা এমন একটা জায়গায় অবস্থান করে, অ আ থেকে স্বরবর্ণগুলো শেষ হয়। মানুষের বিভিন্ন আধারের ভেতরে ব্রহ্মচর্য মানে শিক্ষা দীক্ষার আধারগুলো অতিক্রম করে যখন কর্মজ জীবনে প্রবেশ করেন, ক দিয়ে যখন ব্যঞ্জন বর্ণে যখন আমরা ঢুকবো, তখন আমরা অনেকটা পরিণত হই কিছুটা। তখনও পালন করবে ক বর্গেও নয়, ক বর্গ, চ বর্গ, ত বর্গ, ট বর্গ, ত বর্গ পেরিয়ে তারপরে আমরা প বর্গে যখন পৌঁছবো, তখন আমাদের একটা নবজন্ম হবে। আমরা গার্হস্থ্য জীবন যখন শুরু করি, তখন আমাদেরকে পালন কর্ম, পালন পোষণ শুধু নিজেকে নয়, নিজের পরিবারকে অথবা পারিপার্শ্বিকতাকেও আমাকে পালন করতে হয়। পারিপার্শ্বিক যে পরিবেশ থাকে তাকেও পালন করতে হয়। সমাজেও আমাদের পালন কর্মের ভূমিকা পালন করতে হয়, এবং রাষ্ট্র বা দেশের ক্ষেত্রেও আমাদের কিছু কিছু ভূমিকা থাকে। তারপরে আমাদের কর্মজগৎটা 3 রকমের কর্ম। একটা হচ্ছে নিত্যকর্ম, নিজের জন্য যে নিজেকে সুস্থ রাখার জন্য যেসব কর্ম করতে হয়, দৈনন্দিন কর্ম, নিত্যকর্ম। আরেকটা হচ্ছে নৈমিত্তিক কর্ম, আমরা যে কর্ম করি সেটা কারো নিমিত্ত করি। যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের নিমিত্তে, পরিবারের পালন পোষণের নিমিত্ত আমরা কত কিছু কাজ করি। এই পেশাগত কাজটা বা হাতের কাজ বা কোনো প্রতিষ্ঠানের কাজ যেগুলো আমরা করছি নৈমিত্তিক কর্ম, সেটা বেঁচে থাকার জন্যই করি, নিজের এবং নিজের পরিবারের জন্য। আরও একটা কর্ম আছে, সেটা হচ্ছে কাম্যকর্ম। তো এইসব কর্মজগতের পালন, প বর্গে এই পালনের স্থিতিরূপ, তারপরে পালন তো শুধু নয়, প্রাপন, পান, পালন, পোষণ, এই সবগুলো মিলেই হচ্ছে প বর্ণের অর্থ। সেখানে পোষণ, পুষ্টিও চাই। পালন করতে গেলে তো পৌষ্টিক আহার খেতে হবে। তো ঔজ্জ্বল্য বা দীপ্তি যদি আমাদের ভটা আরো পরে আছে। বহনের স্থিতিরূপ হচ্ছে বহন বা বৃদ্ধি বা বিকাশ, তার যে স্থিতিরূপ সেইটা হচ্ছে ভ। তা আমরা এই ভ হতে গেলে ভকে বহন করতে হবে। আমাদের দেহে ঔজ্জ্বল দীপ্তির প্রকাশ দেখা যায়, এবং মনে, মানসিক স্বাস্থ্যে, মনের জগতেও, চিন্তার জগতেও আমরা দীপ্তিযুক্ত হই, উজ্জ্বল হই। যে বিশেষ করে যদি মেধাশক্তি এবং শ্রমশক্তি প্রয়োগ করে আমরা যদি কর্মজগতে প্রবেশ করি, তাহলে শরীর সচল থাকে, এবং শরীরের সুগঠিত শরীর এবং কর্মক্ষম শরীর, তার ভিতরে একটা দীপ্তি বা উজ্জ্বলের আভাস, এবং সেটা সম্ভব হয় দেহের ভরণ পোষণে। মানে দেহকে ঠিক মতো খাদ্য, দেহের প্রয়োজন, সুস্থ দেহ তৈরি করতে গেলে যা যা প্রয়োজন, যে পরিমাণ ক্যালোরি, তারপরে বিভিন্ন সমাহার, বিভিন্ন রকমের ক্যালোরি বা বিভিন্ন রকমের খাদ্য, পুষ্টিকর খাদ্য, এই পোষণ পুষ্টি না হলে আমরা বহন করতে পারবো না, দৈহিক বহন এবং মানসিক বহন। তো সেইগুলো আমরা হব তখনই, এটা অনেকটা যেমন ব্রাহ্মণ দ্বিজত্ব বলে, আমাদের অ্যাকচুয়ালি পবর্গে যখন আসি তখন আমাদের দ্বিজত্ব প্রাপ্ত হয়। আমাদের তখন পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, পরিবারের পরিচালক বা সমাজ পরিচালক, যেভাবে যে কোনো কর্মক্ষেত্রে আমাদের পালকের পিতার ভূমিকা পালন করতে হয়, পতির মানে ভূমিকায় থাকতে হয়, বা পরিবারের কর্তার ভূমিকায় থাকতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে যদি আমি অধ্যক্ষ হই বা প্রধান হই, তাহলে আমাকে সেখানে পরিচালনার কর্ম করতে হয়। তো এই মেধা এবং শ্রম বহন করলে বা বহন, সেটাকে যদি আমি বাড়াতে থাকি, আমার মানসিক শ্রম, মানসিক অর্জন, জ্ঞান শক্তিকে যদি আমি বাড়াতে থাকি, তাহলে মানে বেশি বেশি করে বহন করি। প্রতিনিয়ত আমরা কর্ম করছি, কর্মফলটাই পাচ্ছি, আর তার সঙ্গে জ্ঞান ফলটাও পাচ্ছি। তো এই কর্মফল আর জ্ঞান ফলের বোঝা যত বইতে গিয়ে এক সময় মনে হবে তার একটা স্থিতিরূপে আমি যদি থাকি, তখন আমার ভেতরে সেই ভাটা, ঔজ্জ্বল্যটা প্রকাশ পাবে। তো
তো এই ভকে বহন করে যে তাকে বলে ভব। এই ভব মানে হওয়া। এইটাই হচ্ছে, আমি বলছি, দ্বিতীয় জন্মের মতো ভাবতে পারেন। কোনো একটা অস্তিত্ব, সেটা অনেকটা পরে যখন আমরা পরিণত হই, সংসারের দায়িত্ব পরিচালনা করার যোগ্য হই, তখন এই ভ থেকে আবার ভাতি শুধু হয় না, উজ্জ্বল্য শুধু হয় না, অনুজ্জ্বল্য বা অন্ধকারও হয়। যেমন ভি ধাতু থেকে ভয় হয়, সেখানে তো সেখানে কিন্তু ওখানে হচ্ছে আলোর ঔজ্জ্বল্যের অপসারণ হবে। নেতি ওই এক্স ওয়াই এক্সিসে ও বিন্দু থেকে আমি যদি ডান দিকে ওয়াই এর দিকে অগ্রসর, সেটা ইতিবাচক হবে, আমার ঔজ্জ্বল্য বাড়তে থাকবে। আমি অধিক বহন বা অধিক বৃদ্ধি যদি আমি ঘটাতে থাকি দেহের এবং মনের, দেহের জগৎ এবং মনের জগতে যদি বিকাশ বৃদ্ধি বহন আমি বাড়িয়ে দিই, তাহলে আমি ভযুক্ত হব, আমি দ্বিজত্ব প্রাপ্ত হব, আমার ভব হব, আমার ভাতি বাড়তে থাকবে। প্রভাতের যে ভ কিংবা প্রতিভার যে ভ, এই সমস্ত ভ হচ্ছে ঔজ্জ্বল্য অর্জনের, জ্ঞান শক্তির ঔজ্জ্বল্য, দেহ শক্তির ঔজ্জ্বল্য। সেই ভটাই যখন ভাত হয়, প্রভাতে যেমন সূর্যের স্নিগ্ধ আলোটা ভাত হচ্ছে, উজ্জ্বল স্নিগ্ধ উজ্জ্বল অরুণালোকে যখন আমরা উদ্ভাসিত হই, সেটাও তো ভয়ের আধার হচ্ছে প্রভাতে যে তাড়িত হচ্ছে আমরা, ওই ঔজ্জ্বল্যের দ্বারা তাড়িত হচ্ছি, প্রকৃষ্টভাবে ভাত হচ্ছি। আমাদের ঔজ্জ্বল্য বাড়ছে, শরীর, ফুলগুলো, গাছের ফুলগুলো উজ্জ্বল হয়ে দেখা দিচ্ছে, প্রভাতের কথা বলছি। তো এই যে ভাতি যুক্ত যে, তাকেই বলা হয় ভ। তো ভ কি করে হয়? ভক্ষণ না করলে ভ হব কি করে? আত্মম্ভরী হতে গেলে, শুধু নিজে যদি ঔজ্জ্বল্য বাড়াতে চাই, তাহলে তো নিজেকেও আমাকে ভক্ষণ করতে হবে, ভরণ করতে হবে। আমার নিজের ভরণ পোষণ আমাকেই করতে হবে, বা আমার অন্য কেউ যদি করে দেয় তাহলেও হবে। তো ভরণ ভক্ষণ এগুলো সবই ভকর্মেরই এক একটা রূপ। আমরা যেমন বলি অ বলতে কি বোঝায়? অস্তিত্বন। এবার অকে বোঝাতে আমরা দন্তস্ব ত রস্যি দন্ত অস্তিত্বন শব্দ দিয়ে অকে বুঝছি, কারণ অস্তিত্বের সূচনা বিন্দুটাকে কি বলছি আমরা। তেমনি ভক্ষণ, ভরণ ভক্ষণ এই কর্মের দ্বারা আমরা হচ্ছি, আমরা এগুলো না করলে তো আমি হতে পারবো না, আমার ভেতরে ভয়ের জন্মই হবে না, আমি হয়েই থাকবো, আমি বলদান করতে পারবো না, বা আমি কোনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না, আমাকে ভাতিযুক্ত হতেই হবে। তো ভরণের ভেতরে ভরণের ফল হচ্ছে পোষণের, ভক্ষণের ফল হচ্ছে কিন্তু সেই ভয়েরও পরিমিতি আছে। সেটা যদি অতি ভক্ষণ বা অতি ভরণ হয়, শুধু আত্মম্ভর, মানে আমি আমার নিজের ভরণের জন্যই উদ্গ্রীব হয়ে থাকি, আমার পরিবারের অন্য সদস্যদের, সমাজ সদস্যদের ভরণ পোষণ ভক্ষণ নিয়ে। আমাদের দেশটার নাম হয়েছিল ভারত, কারণ ভরণ করার ব্রত নিয়েছিল যে দেশের জনসাধারণ এবং যে দেশের শাসক প্রতিনিধিরা, আমাদের সম্প্রদায়ের শীর্ষে, সমাজের শীর্ষে যারা ছিলেন, তারা এই অঙ্গীকার করেছিলেন যে আমাদের দেশে 3 রকমের ভরণ, ভকরণ, ঔজ্জ্বল্য, দেশের মানুষের ভেতরে যাতে ভাতিযুক্ত থাকেন তারা, তার জন্য বলেছিলেন তারা প্রজাভরণম, মানে প্রজাভরণম, তারপরে হচ্ছে জ্ঞানী ভরণম, আর একটা হচ্ছে পুত্র ভরণম। পুত্র বলতে শুধু বায়োলজিক্যাল চাইল্ডের জন্য তারা আলাদা করে বলেননি, আসলে তারা বলেছিলেন প্রডিউস, যে উৎপন্ন সমাজ সদস্যদের যদি ভরণ পোষণ ভরণ ভক্ষণ করাতে হয়, সমাজ সদস্যদের যদি খেয়ে পরে বাঁচতে হয় এবং তারা যাতে ভাতিযুক্ত হন, তাহলে তাদের জন্য কি করতে হবে? তাদের ভরণের দায়িত্ব নিতে হবে। ভ থেকে তো ভাতাও হয়, ভাতকেও আমরা ভ থেকে আমরা যদি ভাত খাই, প্রচুর অন্ন খাই, ভাত বলতে শুধু রাইস নয়, মানে চাল দিয়ে যে তৈরি করে আমরা ভাত করি সেটা নয়। এখন ভাতা বললে ভাতও যে আধারে থাকে সেটাই তো ভাতা। মাগি ভাতা যখন হয়, সেটার তো একটা অর্থ, একটা স্যালারির একটা অংশ। তো সে ভাতাকেও আমরা তো, সেটাও তো ঔজ্জ্বল্য আনে, অর্থাৎ অর্থ আমাদের, আমরা যদি আয় করে অর্থ আনি, সেটাকেও আমরা ভাতও বলি, ভাতা বলি, মাগি ভাতা। তাহলে ভ শব্দের অর্থ এইভাবে বিভিন্ন শব্দের মধ্যে, ভয়ের মধ্যেও ভীষণ, ভয়ানক, বিভীষণ, এই সমস্ত শব্দের ভেতরে ভ আছে। সেই ভটা নেতিবাচক কোথাও ইতিবাচক সে এগুলো বিভিন্ন, আমরা বর্ণের বিষয়ে বিস্তারিত যাব, পরবর্তীকালে যাব। দিয়ে অনেক শব্দ আছে। ভয়ের ভুবনে আমরা ঢুকে গেলে আমি একটু ভাবুক হয়ে যাই, ভাব সমুদ্রে ডুবে যেতে ইচ্ছা হয়। ফলে ভয়ের জগৎটা অনেক বিশাল। আমি আজকে দীর্ঘায়িত করছি না, আমরা
এর ভেতরে আছি, গতিশীলতার আধারে আছি। আধারগুলোকে আমরা চেনার চেষ্টা করি। মনে হচ্ছে সঞ্চালিকা নাফিসার কিছু সমস্যা হচ্ছে তার অনুষ্ঠান সঞ্চালনায়, যান্ত্রিক গোলযোগের জন্য। তো আমি হয়তো এসে গেছে। তো আমি ভয়টা এখানেই সংক্ষিপ্ত করলাম, কারণ ধন্যবাদ আপনাকে। আমার একটু ভাবসমুদ্রে আমি আর যেতে চাই। হ্যাঁ, আমি একই কথা, ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে নানান শব্দে বলা আছে, একই ভয়ের কথা বলা আছে। আপনি বলুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শক বন্ধু রুবি বিনতে মানোয়ারা উনি ওনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার একটু কানেকশনের সমস্যার জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম, অতএব আমি সম্পূর্ণ উত্তরটি আর কি অবগত হতে পারিনি, পরে জেনে নেব আমি। তো আপনার যদি আর কোনো সমস্যা থাকে তো আপনি অবশ্যই আবার জানাবেন। এবারে আমরা দীর্ঘই বর্ণে যেমন ছিলাম তেমনি দীর্ঘই বর্ণের অনেকটা বাকি আমাদের রয়ে গেছে। সেই দীর্ঘই বর্ণে যদি আপনি প্রবেশ করেন তাহলে খুব ভালো হয়। আর আমাদের দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যদি দীর্ঘই বর্ণ সম্পর্কে এবং সেই দীর্ঘই বর্ণ দিয়ে দীর্ঘই বর্ণযুক্ত যদি কোনো শব্দ নিয়ে ব্যাখ্যা চান তাহলে সেটা জানাতে পারেন। সঞ্চালিকার সাউন্ড সিস্টেমে গোলযোগের জন্য আমি শুরু করে দিচ্ছি। আমি প্রথমে ইক্ষ শব্দটির দিকে তাকাবো। আমরা বলেছিলাম দীর্ঘই হচ্ছে গতিশীল বস্তু বা বিষয়কে যদি কোনো আধারে যুক্ত করা হয়, গতিশীল কোনো বিষয় বা বস্তুকে, যেমন ধরুন সেটা কিভাবে করা হয়, সেটা চোখের দ্বারা, চোখের সাহায্য দিয়ে, মনের সাহায্য নিয়ে আমরা যদি সে কোনো বস্তু বা বিষয়কে আমাদের চোখের সামনে নিয়ে আসি, কোনো গতিশীল বস্তুকে নিয়ে আসা যায়, তাহলে আমরা তাকে দেখতে পারি, বিচার করতে পারি, পর্যালোচনা করতে পারি। এই ক্রিয়াকে ইক্ষ বলে। ইক, কয় মূর্ধন্য ষ ক্ষিয়য় হসন্ত, দীর্ঘই সঙ্গে ক্ষিয়য় হসন্ত যদি যোগ করে একটা শব্দ বলা হয়, ধাতুটাকে বলবো ইক, ইক্স আর কি। ইক্সটাই ইক, আমরা ক আর মূর্ধন্য ষের যুক্তাক্ষর ওটাকে ইক শব্দ হিসেবে আমরা ইক ধাতু থেকে। আগে ইক্ষু বর্ণর ব্যাখ্যা করেছিলাম আগের দিন, যে তৃণ মানে ইক্ষু গাছকে ইক্ষু তৃণ গাছ বলা হয়। ওগুলো স্বরের মতো, স্বর জাতীয় একটা কাঠির মতো কিছুটা উপরে উঠে যায়, তারপরে কিছু পাতা বেরোয় একটা ডালের মতো সরু, সেইটা ইক্ষ বানানে আমরা লিখছি। সেটা আমরা কেন লিখেছি সেটা ব্যাখ্যা করেছিলাম। এই ইক্ষ বানানেও তাই হবে। আমরা দিশাগ্রস্ত আগে হই, তারপরে মানে ইচ্ছাটা আগে থাকে, তারপরে আমরা করি। কিন্তু বানান শব্দটা লেখার সময় আমরা করণটাকে আগে লিখি, কটাকে আগে লিখি। ইক্ষ দীর্ঘই দিয়ে যে ইক্ষ বর্ণটা তৈরি হচ্ছে, সেখানেও একই ব্যাপার হয়েছে। ধাতুর বানানটাও দীর্ঘই কয় মূর্ধন্য ষ, করণটা আগে আছে। দিশাগ্রস্ত ভাবে আমরা যেটা চাইছি করতে, চোখের সামনে যেটা আনতে চাইছি, পর্যালোচনা করতে চাইছি, দেখতে চাইছি, বলে ইক্ষণ। ইক্ষকর্ম যদি চলমান থাকে তাকে বলে ইক্ষণ। ইক্ষণ মানে হচ্ছে দেখা। এই দেখা শব্দটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ইক্ষণ শব্দটা যত না ব্যবহৃত হয়, তার চেয়ে অনেক বেশি ব্যবহৃত হয় এই ধরনের শব্দগুলো। যেমন ধরুন ইক্ষা শব্দটা আছে, যেমন পরীক্ষা, অন্বীক্ষা, অপেক্ষা, সমীক্ষা, নিরীক্ষা, প্রতীক্ষা, প্রেক্ষা, বীক্ষা। এই যে আমরা বীক্ষণ বলেছি, বর্ণবীক্ষণ, এখানে বীক্ষা কর্মটা জড়িত আছে। তো এই শব্দগুলো তৈরি হচ্ছে ওই ইক ধাতু থেকে। এখন এগুলো যদি আপনারা একটু দেখেন, বিশ্লেষণ করে আমি দেখাতে পারি যে এগুলোর মানেগুলো একটু, শব্দার্থগুলো একটু পাল্টে যাচ্ছে। ইক্ষ শব্দের অর্থ আমরা বুঝে গেছি, কিন্তু যখনই কতগুলো উপসর্গগুলো যোগ হচ্ছে তখন তার অর্থগুলো বদলে যাচ্ছে। উপসর্গগুলোর অর্থ অনেক সময় অনেকের কাছে অস্পষ্ট থাকে। তো এগুলো আমি ব্যাখ্যা একটু পরে করছি। আমি ইক্ষ শব্দটার পরে আমি ইরন শব্দটাকে একটু ব্যাখ্যা করে নিতে চাই। দীর্ঘই মানে আমরা বলেছি গতিশীল থাকে, যেখানে গতিশীলতা যার ভেতরে থাকে, অর্থাৎ গতিশীলতার আধার যিনি, তাকে আমরা বলছি গতিশীল অস্তিত্বকে আমরা বলতে পারি দীর্ঘই। তাহলে আমরা বলছিলাম ইরো, না?
হ্যাঁ, ইরন, ইরন শব্দটা। তাহলে গতিশীল অস্তিত্ব যেখানে যায়, যেখানে আবর্তিত হয়, যেখানে রহে, মানে রহন, আবর্তন এবং রক্ষণ। তাহলে গতিশীল অস্তিত্ব যেখানে রহেন, সেই জায়গাটাকে আমরা বলবো, যাহাতে, যার ভিতরে রহেন, তাকে বলবো ইর। আর ইর যদি চলবান করে দিই, অঙ্কৃত করি, তাহলে সেটা হয়ে যাবে ইরন। ইরন, ওটা নত্ববিধান অনুসারে ওটা তখন অঙ্কৃতের দন্তন্যটা মূর্ধন্য হয়ে যাবে, ইরন। তো ইরন ইর মানে হচ্ছে গতিশীলের রহন, আর ইরন মানে গতিশীলের রহন, চলমানতা অনকৃত থাকে যার ভেতরে, গতির ভেতরে এটা থাকে, কম্পনের ভেতরে থাকে, সঞ্চালনের ভেতরে থাকে। এবং এই ইরন শব্দটার ব্যবহার খুব একটা নেই, ওই ইক্ষার মতো। ইক্ষ ধাতুটা যেরকম আলাদা করে ইক্ষ শব্দটা আমরা ব্যবহার কম করি। আমি অনেকগুলো শব্দের কথা বলেছি যার ভেতরে উপসর্গ যোগে অনেকগুলো শব্দ তৈরি হয়েছে। তেমনি ইরন শব্দ, ইরো দিয়েও অনেকগুলো শব্দ হয়েছে, যেমন সমীরণ, সমযোগ ইরণ, সমীরণ, অথবা ধরুন প্রযোগ ইরণ, প্রেরণ, বা ধরুন ইরণ দিয়ে আরো শব্দ হতে পারে। ক্ষীর শব্দটা দেখুন, ক্ষীয়, ক্ষীয় একটা যুক্তাক্ষর, তার সঙ্গে খ আর কি, ক্ষয় হসন্ত যোগ অ, খ, ক্ষয়ের সঙ্গে ইরো যোগ করলে দীর্ঘ ই বয়শূন্য ক্ষীর হয়ে গেল। আমরা ক্ষীর, দুধটাকে, স্বরটাকে আরো জাল দিয়ে আমরা ক্ষীরে পরিণত করি, সেই ক্ষীর তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি, বা সেটার মধ্যেও ইরো রয়েছে। এই ক্ষয় দীর্ঘী, এই হচ্ছে সেই গতিশীলতার আধার। দুধটা যখন জাল দিচ্ছি, সে দুধটা প্রথমে গরম হয়ে একটু বেড়ে যাচ্ছে, তারপরে সে সংকুচিত হয়ে ঘন হয়ে ছানা হয়ে যাচ্ছে, সেই ছানাটা আরো সংকুচিত হয়ে আরো ঘন সংবদ্ধ হয়ে তাপের প্রয়োগে সে হয়ে যাচ্ছে একটা ক্ষীর হয়ে যাচ্ছে। তাহলে এই যে গতিশীলতা, দুধ গতিশীল হয়ে কি করলো, দুধ একটা বস্তু, খাদ্য বস্তু, সেই পানীয় আর কি, সেই বস্তুটা কি হলো, তার ভেতরে গতিটা, গতিশীলতার, গতিশীল চরিত্রটা, সেটা গিয়ে রইল, আবর্তিত হয়ে সে কি করলো, ক্ষীরে পরিণত হলো, ক্ষীয়র ভেতরে সে ঢুকে গেল। এই খ কর্ম মানে হচ্ছে দিশাগ্রস্ত করণ। কয় মূর্ধন্য ক্ষয় হসন্ত হচ্ছে একটা ক্রিয়া, যেটাকে আমরা বলছি খ করণ। তো এই খ করণটা কি হলো, গতিশীলতাটা গিয়ে ধৃত হলো, রয়ে থেকে গেল, আবর্তিত হলো, বা রয়ে গেল কিসের ভেতরে, ক্ষীরের ভেতরে, ক্ষীয় যোগ ইর, ক্ষীর। এরকম ভাবে আমরা বশ যোগ ইর, উশিরো শব্দটা আমরা তৈরি করেছি। উশিরো শব্দটা হচ্ছে, উশিরের ভেতরে কি হয়, সম্প্রসারণ হয়। যেমন খস জাতীয় বা নলর মতো যে সমস্ত গাছ আছে, নল জাতীয় গাছ, সেই গাছগুলোকে খসখস তৈরি হয়, সেটা একটা নলের মতো, খড়ের মতো একটা খসখস তৈরি হয় না, সেটাকে বলা হয় বিরনমূল বলা হয়, সেটা দিয়ে খসখস তৈরি হয় গরমকালে ঠান্ডা করার জন্য। তো এই নল জাতীয় গাছকে বলা হয় উশির, যেটা একটু সম্প্রসারিত হয় নলের মতো। উষ যোগ ইর, ওটার ভেতর দিয়েও মানে হাওয়া বা তরল পদার্থ গমন করতে পারে গতিশীলভাবে, সেই গতিশীলতার আধার হয়ে সেই নল গাছটা থাকে, অবস্থান করে। উশির, আমরা যে জাম খাই, যেটা শুদ্ধ নাম হচ্ছে জম্বির, সেটা হচ্ছে জম যোগ ইর। ইর মানে হচ্ছে গতিশীলতার রহন, গতিশীলতা রহে যাহাতে। তো জামের ভেতরে যে জাম রসটা থাকে, সেটা ওই জম্বির বলা হয় ওটাকে। তেমনি এইভাবে আমরা দেখতে পারি প্রেরণ, সমীরণ। আরেকটা আছে, সেটা একটু জটিল, উনাদি সূত্র অনুযায়ী গম যোগ ইর, গম্ভীর হয়, গভীর হয়। ওটা ওই শব্দের ভেতরে ইর শব্দটা রয়েছে, গতিশীলতার আধার। আমরা সবসময় ভাবি দীর্ঘই মানে শুধু ব্যক্তি প্রাণীবাচক আধার, ব্যক্তি সত্তা, হ্যাঁ, কিন্তু না, বস্তুর ক্ষেত্রেও দীর্ঘই প্রয়োগ হবে। গতিশীল বস্তু বা
অস্তিত্ব, গতিশীল বিষয় বস্তু বা অস্তিত্ব বা সত্তা, তাকে আমরা দীর্ঘই দিয়ে, গতিশীলতা থাকে যার ভেতরে, তাকে আমরা দীর্ঘই দিয়ে ব্যাখ্যা করব। এটা আমরা যেটা করেছি, অনেক সময় দীর্ঘইটাকে লিঙ্গান্তর করতে গিয়ে আমরা স্ত্রীলিঙ্গ মানেই দীর্ঘই আকার বা দীর্ঘিকার দিতে হবে। শিক্ষিকা, ওই আকার দিয়ে দিলাম। এইগুলো হয়েছে আমাদের ইউরোপীয় বা পশ্চিমের অনেক আগে থেকেই হয়েছে, প্রতিকায়ন হয়েছে, যে মেল ডমিনেশন যখন থেকে শুরু হয়, পুরুষতান্ত্রিকতা শুরু হওয়ার সময় থেকে নারীও যে একজন নর, সেটাও ভুলে গিয়ে তাকে স্ত্রীবাচক নারী করে দেওয়া হয়েছে। আসলে আমাদের পুরুষ দেহ এবং স্ত্রী দেহ যেটাই হোক। আচ্ছা হ্যাঁ নারায়ণ বাবু, প্রসঙ্গান্তরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রকৃতি পুরুষের তত্ত্বে চলে যাচ্ছে, ঠিক আছে, বলুন বলুন। না না, আমি এখানেই আর বলছি যে প্রকৃতি যে হচ্ছে গর্ভ ধারণ করার যার ক্ষমতা থেকে, সৃষ্টির ক্ষমতা, সেই ক্ষমতাটা স্বাভাবিকভাবে নারীর মধ্যে আছে বলেই কি নারীদেরকে স্ত্রী তকমা দিয়ে দেওয়া, এই প্রবণতা কি সেখান থেকে এসেছে? হ্যাঁ, কারণ নারীর ভেতরেও তো পুরুষ রয়েছে। নারী তো শুধু, নারী দেহটা নারীর মতো, মানে তার একটা বিশেষ ক্ষমতা আছে। সে একটা বিশেষ মুহূর্তে, বিশেষ একটা সময়ে, কালখণ্ডে সে একটা নতুন প্রাণের সৃষ্টি এবং তাকে ধারণ করতে পারে। এই ধারণ ক্ষমতার জন্য তাকে তার একটা প্রকৃতির রূপে ভূমিয়ে আছে। কিন্তু প্রকৃতি তো পুরুষের মধ্যেও আছে, প্রকৃতি রূপ। আমি যে একটা পুরুষ মানুষ, মানে নর বলে যেহেতু চিহ্নিত করা হয়, তাই আমি নর বলছি। আর নরের স্ত্রীবাচক ফিমেল বডি সম্পন্ন যারা, যে সমস্ত মানুষ, তাদেরকে নর না বলে নারী বলছি। নরের আধার নারের সক্রিয়ণ যে আধারে থাকে তাকে বলা হচ্ছে নারী। ওটা হচ্ছে গাঠনিক দিকটা বললাম, যে সমস্ত, মানে এটা আমাদের প্রকৃতি পুরুষ তত্ত্ব, এটা আমরা পরে আবার আসতে পারবো। নারী দেহটাও তো স্ত্রী, পুরুষ দেহটাও তো স্ত্রীবাচক, প্রকৃতিবাচক। আমি একজন নর বলছি, কিন্তু আমার দেহটাও তো প্রকৃতিবাচক। দেহটা তো আমাকে ধারণ করেছে। তাহলে আমার আত্মাটা, আমার মন, আমার চিত্ত, আমার চেতনা, আমার কি বলবো, ইন্দ্র, আমার দেহে যে ইন্দ্র বাস করছেন, সেই স্বর্গ, যে আমার চিদাকাশে যে স্বর্গ রচিত হয়েছে, সেই স্বর্গের রাজা তো আমার ইন্দ্র। সেই ইন্দ্র যে আমার ভেতরে বসে আছেন, এই সবকিছুকে আধার দিচ্ছে কি আমার দেহটা। অর্থাৎ আমার চেতনাটা হচ্ছে, আমার মন হচ্ছে পুরুষ, সে সিদ্ধান্ত দেয়, সে দেয়, সিদ্ধান্ত দেয়। তো একটা স্ত্রী দেহের ভেতরেও তো, স্ত্রীর দেহটাও তো প্রকৃতি দেহ, কিন্তু তার মস্তিষ্ক, তার মন, সে তো পুরুষের মতো, পরিচালনা করে। সে তো পরিচালক সত্তা, যে দেয়, সিদ্ধান্ত দিতে পারে। আজকে বিভিন্ন দেশে দেশে মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, তারা তো পরিচালক সত্তা হিসেবে, শাসক সত্তা, পরিচালক সত্তা, কর্তৃ সত্তা, আমরা কর্তৃ বলি, আসলে কর্তা। তো শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, মানে 1 নম্বর ব্যক্তি। তিনি, তার সিদ্ধান্তই তো চূড়ান্ত, তিনি সিলমোহর দেবেন যে এই সিদ্ধান্ত। তাহলে তিনি তো পুরুষের ফাংশন করছেন। তাহলে তাকে আমি নারী বলে, শুধু নারী বলেই, নারী দেহধারী এক অস্তিত্ব বলে সে করতে পারি? তিনি তো পুরুষ, পুং দেহধারী নয়। দেহ তো সবারই প্রকৃতিধারী, স্ত্রীধারী। আমার দেহটাও আমার স্ত্রী, সে আমাকে আধার দিচ্ছে, যে আধার দেয় সেই তো স্ত্রী। তাহলে আমার শরীরের অধিকাংশটাই স্ত্রী দেহ দিয়ে ঘেরা। এবং কিছু গাঠনিক কিছু বৈচিত্র্য ছাড়া মেল বডি আর ফিমেল বডির ভিতরে কোনো ভেদ নেই। সেটা দুটোই আধার, দুটোই প্রকৃতিবাচক, তাহলে দুটোই স্ত্রী। শুধু তফাৎটা হচ্ছে চিন্তা। আমার মস্তিষ্ক, আপনারও মস্তিষ্ক আছে, আমারও মস্তিষ্ক আছে। আপনি রমণী বা স্ত্রী বা নারী, আমি নর। তাহলে আমার মস্তিষ্কে যে পৌরুষত্ব আছে, আপনার মস্তিষ্কেও সেই পৌরুষত্ব আছে। অর্থাৎ আপনি শাসন করতে পারেন, পরিচালনা করতে পারেন, কর্তৃত্ব করতে পারেন, হ্যাঁ, এবং অন্যদেরকে পরিচালন করতে পারেন। অর্থাৎ তারা প্রকৃতিকে পরিচালনা করার ক্ষমতা আপনার আছে। তাহলে নারী, এটা হয়েছে পুরুষতন্ত্রের হাতে যখন ক্ষমতা চলে গেল মাতৃতান্ত্রিক ব্যবস্থা থেকে, তখন এই বিপর্যয়টা হয়েছে।
তখন এই বৈষম্য নারায়ণবাবু, সৃষ্টি হয়েছে। আরেকটা কথা বলিনি, শব্দের অর্থগুলোকে প্রতীকী করে ফিক্স করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারীরা শুধু প্রকৃতিবাচকেই থাকবেন সব সময়, তাদের ভেতরে পুরুষের ভূমিকা তারা পালন করতে পারবেন না, এই ফিক্সিটি দিয়ে দেওয়া হয়েছে নারী শব্দের অর্থের ভেতরে। সেইটাই হচ্ছে সমস্যা। অর্থাৎ নারী শব্দের অর্থ যদি আমরা বুঝতাম, তাহলে আমরা নারী আর পুরুষের ভেদাভেদটা করতাম না। নারী নরকের দ্বার, এই ভুল ব্যাখ্যাগুলো আমরা করতাম না। প্রকৃতির উপরে প্রভুত্ব করছে এখন কে? নরও করছে না, নারীও করছে না। প্রকৃতির উপরে এখন প্রভুত্ব করছে, শাসন পরিচালনা করছে কিছু আন্তর্জাতিক কর্পোরেট, মুষ্টিমেয় কয়েকটি কর্পোরেট, তারা প্রভুত্ব করছে, আর বাকি সবাই নারী, আমরা সবাই পরিচালিত। ফলে আপনার সঙ্গে আমার কোনো ভেদ নেই। আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। আমরা অকারণে ইউরোপ পশ্চিমের নকল করে শিক্ষককে শিক্ষিকা করেছি। শিক্ষিকা করা বলার তো কোনো প্রয়োজন হয় না। যিনি শিক্ষা দেন, জ্ঞানের পুর দেন, তিনি তো পুরুষের ভূমিকা পালন করেন। তো তাকে আবার স্ত্রীলিঙ্গ করতে হবে কেন? কথায় কথায় এখন দেখবেন ইংরেজিতে ব্যাটার শব্দটা ব্যবহার করছে, আগে ব্যাটসম্যান ব্যাটসম্যান এরকম ভাবতো আর কি, ব্যাটসম্যান বলতো, মানে ম্যানেরাই, এটা যেন পুরুষদেরই খেলা, হ্যাঁ, ফিমেলদের খেলা না। তো এখন ওই জন্য বলতে বাধ্য হচ্ছে যে এটা তো সকলেই খেলতে পারে, তাহলে ব্যাটার বলতে হবে, যেখানে লিঙ্গের কোনো ছাপ থাকবে না। আমাদের দেশেও অতীতে এত লিঙ্গান্তর ছিল না। যখনই পুরুষতান্ত্রিক সমাজ হয়েছে, সমস্ত শব্দকেই লিঙ্গান্তর করার প্রবণতা, অহেতুক প্রবণতা। এখন বর্তমানে অনেকটা পরিবর্তন হচ্ছে, যেমন এখন আর সব মানে কি অভিনেতা অভিনেত্রী বলা হয় না, সবাইকে অভিনেতা বলা হয়। মানে ইংরেজিতে অ্যাক্টরই বলা হয়, অ্যাক্ট্রেস আর আলাদা করে বলা হচ্ছে না। যেমন বন্ধু, সবাই বন্ধু, আলাদা করে বান্ধবী বলা হয় না। তো আশা করি আমরা ভবিষ্যতে এই লিঙ্গ ভেদ থেকে বেরিয়ে আসতে পারবো, আমরা যদি আমাদের মনকে মুক্ত করি এবং আমাদের ভারতীয় যে সংস্কৃতিকে ঠিকভাবে বুঝতে পারি, আমাদের যে ভারতীয় দর্শন, তাহলে আশা করি আমরা আরো বেশি আর কি নিজের অতীতটা ভেবে, নিজের ভারতীয় দর্শনটাকে ভেবে, আমাদের যে উপমহাদেশীয় যে দর্শন অখণ্ড আর কি, সেই দর্শনের কথা বলছি, দেশভাগ তো অনেক পরের কথা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের শক্তিটা কোথায়, এবং আস্তে আস্তে আমাদের এই যে লিঙ্গ ভেদ যেটা, সেটা থেকে দূর হয়ে গিয়ে আমরা শুধুমাত্র মানুষ হয়ে উঠতে পারবো আশা করি একটা সময়। তো আজকে তো একদমই সময় নেই, অনেকটা সময় আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি। দীর্ঘই বর্ণ নিয়ে আবার আগামী দিন আমাদের আলোচনা হবে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা প্রশ্ন রাখুন এখানে। তপন বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অন্যান্য আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আজকের অনেকক্ষণ নেটওয়ার্কের সমস্যার জন্য আমি থাকতে পারিনি, তার জন্য আমি একান্ত ক্ষমা প্রার্থী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সংখ্যায় আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। নারায়ণ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী সংখ্যার জন্য আমন্ত্রণ রইল। শুভরাত্রি। আপনি এবং দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।